হ্যালো, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই প্ল্যান করে বের হয়ে গেলাম কক্সবাজারের জন্য। সাথে ছিল খালাতো ভাই পাভেল। আর পাভেল ইম্পেরিয়াল হ্যারিয়ার গাড়ি পিচ করে ফেলে, ওভারটেকিং করে আমার মিচুবিশি গাড়ি দিয়ে। তো একটু হাসি মজা ছিল আমাদের। ট্যুরটা খুবই এনজয় করলাম আমরা। সকালবেলার আবহাওয়াটা সত্যি মনোমুগ্ধকর করে। ধন্যবাদ এত সুন্দর একটা ট্যুরের জন্য। ভোর তখন ৫:৪০ বা ৫:৩০ মতো হবে। আমরা তখন ঈদগাহের কাছাকাছি চলে যাই। একবার আমার কাজিন ড্রাইভ করতেছিল, আবার পাবেল। এই যে ফুটবল চত্বর, কক্সবাজার যাওয়ার জন্য সেই ফুটবল চত্বরের ইতিহাস আমি জানি না। তো এই জায়গায় ফুটবল দেওয়ার কারণ কি তা খুঁজে বের করবো ইনশাল্লাহ একদিন। রুটটা অনেক ফাঁকা ছিল, সকালবেলা তেমন একটা চাপ ছিল না। আমরা আস্তে ধীরে যাচ্ছি। আমাদের এত প্যারা নেই যে আমরা এতটা দিকে পৌঁছাইতে হবো, রুম পাবো না, নাইলে বা এত লেট করে গেলে পাবো না, এমনও না। আমাদের রুম খালিই ছিল, আমরা যাব, রুম উঠে যাবো, এরকম কিছু। যাই হোক, আস্তে ধীরে যাওয়াটাই আমি মনে করি যে ভালো। আর সেফলি ড্রাইভ করা, যেহেতু সিঙ্গেল রোড, ওই রোডটাতে যেহেতু লবণাক্ত একটা কিছু থাকে, অনেক স্লিপ করে গাড়ি, তো ধীরে সুস্থে চালানো উচিত। তো আমরা দেখতে দেখতে খুব কাছাকাছি চলে যাই। আর এই জায়গার ওয়েদারটা আমার খুবই ভালো লাগছে। যখনই ব্রিজটাতে উঠি, আকাশের দিকে তাকায় আমি আর অন্যদিকে চোখ ফিরাইতে পারতেছিলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রকৃতি এত সুন্দর। আসলে মন খারাপ থাকলে বের হয়ে যাবেন ট্যুরের উদ্দেশ্যে। যদি কেউ না যেতে চায় তখন ১-২ জন মিলেও হলেও চলে যাবেন, ট্যুর দিবেন, মন ভালো থাকবে ইনশাল্লাহ। খুবই মজা একটা ট্যুর ছিল। যেহেতু কক্সবাজার আমরা ৩ জনে চলে আসছি একটা প্রাইভেট কার নিয়ে। আমাদের সাথে ফেনী থেকে একজন উঠছিল, সেটা এক বড় ভাই। আমরা ৪ জন আসছি টোটাল। আমাদের ট্যুরটা খুবই ভালো ছিল। পাশে থাকেন, দেখতে থাকেন। এরই ফাঁকে কাজিন বলতেছিল যে আমার একটু ভিডিও করেন, আমার একটু ক্যামেরা বন্দি করেন। তো ঠিক আছে, ক্যামেরা বন্দি করতে করতে আমরা সামনে একটা দোয়েল এক্সপ্রেস বাস পাই। আর পেছনে ছিল পাবেল, আর এই হচ্ছে পাবেলের ফ্রেন্ড, যাকে নিয়ে আমরা যাই। আর এই হচ্ছে আমি। সকালের ঘুম তো মন্দ, চোখ তো খুলতে পারতেছিলাম না, চেহারার খুব ১২টা বাজে। তো আস্তে ধীরে আমরা কক্সবাজার প্রায় কাছাকাছি চলে যাই। একটা দোয়েল গাড়ি ছিল, দোয়েল গাড়িকে ওভারটেক করে আমরা পরে চলে আসলাম। আসলে কক্সবাজার যখন আপনি সমুদ্রের পাড়ে যাবেন, সব ক্লান্তি আপনি ভুলে যাবেন। এখানে আর আপনার কোনো ক্লান্ত থাকবে না। আপনি যদি না ঘুমাইও আসেন, কোনো প্যারা নেই। কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউয়ের সাথে সাথে আপনি
ঘুমকে ভুলে যাবেন, এতটাই মনোমুগ্ধকর পরিবেশ ছিল। ধন্যবাদ। দেখেন আপনারা সবাই, আমরা সামনে নতুন কিছু আরো নিয়ে আসবো ইনশাল্লাহ, সাপোর্ট করবেন। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম টু কক্সবাজার। এই হচ্ছে কক্সবাজার, আপনাকে স্বাগতম জানাবে। আমরা চলে আসলাম সকল ক্লান্তি ভুলে সমুদ্রের ডাকে। আসলে সবকিছুর জন্য শুকরিয়া আল্লাহর দরবারে, খুবই সেফলি আমাদেরকে কক্সবাজারের উদ্দেশ্যে নেওয়ার জন্য হেফাজত করছে। যাক, আমরা অবশেষে কক্সবাজারের কলাতলি বিচের কাছাকাছি চলে আসি, ডলফিন মোড়ের। এই হচ্ছে ডলফিন মোড়। তো আমরা এখন রোমের দিকে না যেয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সমুদ্রকে দেখার জন্য। আমরা অলরেডি ডলফিন মোড় ক্রস করলাম, ক্রস করে সামনের দিকে আগাচ্ছি, মানে আমাদের অন্যরকম একটা ফিল হচ্ছিল যে আসলে আমরা হুট করে একটা প্ল্যান করলাম, করে বের হয়ে গেলাম। যাক, এই যে আমরা চলে আসলাম। দেখেন পরিবেশটা কত সুন্দর, ভোরের সকাল, মানে আপনি এত কোলাহল পাবেন না, খুবই রিল্যাক্স থাকতে পারবেন। এই হচ্ছে বাংলাদেশের বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। আলহামদুলিল্লাহ, এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল, বোঝানো যাবে না। একবারে গাড়ি পার্কিং করে নেমে গেলাম আমরা হাঁটতে হাঁটতে রামাদার সামনে। রামাদার সামনে দিয়ে আমরা কয়েকটা ছবি নিই, ছবিগুলা এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই যে হচ্ছে যে চলে যাচ্ছি আমরা এখন সমুদ্রের ডাকে। এখানে স্যামন আছে। এই যে দেখেন সকালবেলার ওয়েদারটা কি ছিল, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে সমুদ্রকে আপনি ভুলে থাকতে পারবেন না, একবার গেলে আবারও যাইতে মন চাইবে, আপনার বারবারই যাইতে মন চাইবে। সব কক্সবাজার আপনি যদি 50 বারও যেয়ে থাকেন, তারপর আপনার এখানে যাইতে মন চাইবে। এত সুন্দর ছিল, রোদ রোদ কিছু ছিল না। পরবর্তীতে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। পাবেল বলতেছে একটা ছবি তুল, ছবিগুলো তুলে দেখলাম যে সুন্দরী আসতেছিল, পরে বললাম যে আমারও একটা তুল। ব্যাস, সবার একটা একটা করে ছবি। আসলে কক্সবাজারে যদি যাওয়ার পরে সকালবেলা ছবি ভিডিও না করতে পারো, তাহলে আসলে লাভ নাই। সৌন্দর্যটাকে আপনি পরবর্তীতে মেমোরি করে রাখতে পারবেন না। কারণ তবে বলতেছে আমারও একটা তুলেন,
আর এইটা হচ্ছে গাড়িটা, মিৎসুবিশি ল্যান্সার GLX। এই পর্যন্ত 3বার কক্সবাজার যাওয়া আসা হইল, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ফেরার পথে এত পরিমাণে বৃষ্টি ছিল, কক্সবাজার পটিয়ার পর থেকে সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর সামনের সিনজিটা দেখেন কি পরিমাণের পানি, তার চাকা থেকে সাইডে পিছনে ইয়া হচ্ছে, কিন্তু সে এত গতিতে চলছে। যদি আমরা আমাদের গাড়িটাকে যদি টানাটানি করে ওর সামনে দিয়ে যাইতাম, তাহলে তার পিছনে যে যাত্রীগুলা বসতো, যতই পদ্মা দিয়ে রাখুক, পদ্মার ভিতর দিয়ে হলো পানি যেত। পরে ভাবছিলাম যে তারা একটু ভিজাবে পাবেন, চিন্তা করছিল, পরে ও চলে গেছে, যাক, এই জন্য আর ওর ভিজানোটা যেন যায় নাই, ওর মতো করে চলে গেছে। কিন্তু সাবধানে গাড়ি চালাইলে চলে, এত স্পিড দেওয়ার কি দরকার আছে ভাই। পরে আমরা কর্ণফুলী টানেলে ঢোকার আগে চিন্তা করলাম যে খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কর্ণফুলীর আগে খাওয়া দাওয়া করবো, তখন বাজে প্রায় 6টা। এত পরিমাণে বৃষ্টি ছিল, সামনে কোনো কিছু দেখা যাচ্ছিল না, খুবই সতর্কভাবে গাড়ি ড্রাইভ করতেছিল পাগল, যেহেতু রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। আপনি দেখেন ভালো করে। আলহামদুলিল্লাহ, বৃষ্টিটা কমে যায় আস্তে আস্তে, আমরা আবারও কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেই। এত পরিমাণের বৃষ্টি ভাই, সবকিছুই সুন্দর ছিল। আর কক্সবাজার এয়ারপোর্ট দিন খুবই রোদ ছিল, তো বৃষ্টিটা হওয়াতে সবার স্বস্তি হয়েছে আশা করি। তো আমরা কর্ণফুলীর কাছাকাছি চলে যাই। কর্ণফুলী টানেল দিয়ে আমরা পতেঙ্গা সমুদ্র যে সৈকত, ওই পতেঙ্গা সি বিচ দিয়ে আমরা আস্তে বের হয়ে যাওয়ার প্ল্যান করি। তো খালাতো ভাই বলতেছে, ভাই আমি অনেক টায়ার্ড, পিছনে ঘুমাবো। ঠিক আছে, ঘুমায় যাও তুমি। পরে বলার সাথে সাথে বললাম যে ক্যামেরা অন আছে, সাথে সাথে উঠে গেছে। আসলে আমরা 2 রাত কেউই ঘুমাই নেই, না ঘুমায় আবার ড্রাইভিং করতেছে পাবেল। একবার পাবেল ড্রাইভিং করে, আরেকবার হচ্ছে আমার খালাতো ভাই ড্রাইভিং করে। তো যে যখনই রেস্ট করতে পারে পিছনে যায় করে ফেলে। আর আমরা যেহেতু সকালে রওনা দিছি, তো আস্তে আস্তে আমাদের একটু বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। আমরা কুমিল্লা এসে পৌঁছাই রাতের
12টার দিকে আমরা রিল্যাক্সে একটু চিল টিল করে আস্তে ধীরে ড্রাইভ করলাম। মানে আহামরি প্যারাও ছিল না, তারাও ছিল না। এই যে চলে আসলাম কর্ণফুলী টানেল যে রোডটাতে। ভাই যাই বলেন, শেখ হাসিনা রোড করছে, সুন্দর সুন্দর রোড করছে, যত কিছুই বলেন, তবে আমরা বাঙালি, আমরা কখনো এগুলো সুন্দর রাখবো না। তো এগুলো আসলে কাউকে দোষ দিয়ে লাভ নেই, নিজের দোষ দিবেন সবার আগে, নিজেকে অপরাধী করবেন, তাইলে আপনি আপনার সরকারের অপরাধী করতে পারবেন। শেখ হাসিনা অন্যায় করছে, এটা ঠিক, বাট উনি ওনার দেশের জন্য সবকিছু করে দিয়ে গেছে। কেউ বলে যে এটা অযথায় করছে, এটাতে গাড়ি চলে না। তবে আপনি চালাইলে এটাতে চলবে, আপনি যদি না চালান তাহলে এটাতে চলবে না। দেখা যাক বর্তমান সরকার কি করে। এক সরকার যাবে আর এক সরকার আসবে, এটাই নিয়ম। বিকেলবেলা বৃষ্টি, তার উপরে খুবই পরিচ্ছন্ন একটা রোদ ছিল। আসলে এইসব রোডে ড্রাইভিং করতে মজা, কিন্তু বাংলাদেশের যে বিআরটির অথরিটি আছে, স্পিড লিমিট দিয়ে রাখে 60, 80, যে জায়গায় দেওয়ার কথা 100, সে জায়গায় দেয় হলো 60। এগুলো আসলে তারাই বলতে পারবে তারা আসলে কেমন স্পিড লিমিট গ্রহণ করে। তো আমি মনে করি যে যখন কোনো সরকার প্রধান বা দেশের কোনো নেতৃবৃন্দ চলাফেরা করে, তারা কি আসলে এআই ক্যামেরার আওতায় ভুক্ত থাকে কিনা, 60 স্পিড 80 স্পিড লিমিটে এটা চলতে পারে কিনা, আমার খুব জানতে ইচ্ছে করা আর কি। তারা কি 80 স্পিডে লিমিট রাখে না আরও বেশি থাকে, তাদের কি মামলা হয় নাকি হয় না? সবাই একটু জানাবেন যদি কেউ জেনে থাকেন। আর টানেল দিয়ে ভারী বস্তু চলাচল নিষেধ, এটা বলা আছে আগে থেকে। উপরে আপনার লগোটা খেয়াল করছেন কিনা জানি না, ট্রাফিক সাইন ছিল, কি কি ধরনের গাড়ি উঠতে পারবে না সেগুলো দেওয়া ছিল। ভাই আকাশটা দেখেন, বিশ্বাস করেন আপনি এরকম অবস্থায় মানে এই জায়গা ত্যাগ করতে আপনি কখনোই চাইবেন না, কিন্তু আমরা বাধ্য ছিলাম। আমরা যেহেতু কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম, 2 দিন না ঘুমিয়ে তো আমরা ওইখানে দাঁড়াইতে পারি নাই, না হয় দাঁড়াইতাম। আর বৃষ্টি এত পরিমাণে ছিল, আপনি দাঁড়াইলে গোসল করে ফেলবেন, সো এই কারণে আরও আগে দাঁড়াই নাই। বৃষ্টি না হলে অবশ্যই দাঁড়াইতাম। আমরা টানেলের কাছাকাছি চলে আসি। ভাই রোডটা সেরা, এইটা বলেন, উত্তরবঙ্গ বলেন, মানে ভাঙ্গার রোড বলেন, সবগুলো সেরা। কিন্তু রোডের যারা কাজ করে, বৃষ্টির পানি জমে থাকার কারণে রোডগুলো নষ্ট হয়ে যায়। ঢাকা চট্টগ্রাম আসলে এ পর্যন্ত দেখলাম না সড়ক পরিবহন থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টের রোডটাকে খুব সহজেই মানে ঠিক করে, এরকম কিছু করার জন্য কাউকেই দেখিনি। আসলে তারা কতটুকু কাজ করবে বাংলাদেশে জানি না, আর সরকার কতটুকু আইন প্রয়োগ করে তাও বুঝতেছি না। একদিনে নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই তো এটা রিপেয়ার করা উচিত ছিল, যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা গাড়ি এসব গর্তের মধ্যে পড়ে আরো বেশি নষ্ট হয়ে যায়। সো ওইদিকে কেউ খেয়াল রাখে না। এই জায়গায় স্পিড লিমিট দিছে 40, যে জায়গায় যাওয়ার কথা 60, 70, সে জায়গায় স্পিড লিমিট 40। কি খাইয়ে স্পিড লিমিট দেয় তারাই ভালো বলতে পারবে। মানুষ এত অশিক্ষিত হয়ে যায়, স্পিড লিমিট দেয় 40, এই রোডে কি স্পিড লিমিট 40 ফলো করে? আশ্চর্য বিষয়। আরে ভাই আপনি এখানে 60, 70-এ রাখেন না, এই রোড হলো 80, 100 রোড, আপনি এখানে দিয়ে রাখছেন 40 লিমিট, এটা কোনো মানে কথা? আপনি যখন এই রোড দিয়ে যাবেন, আপনি কি 40 স্পিডে যাবেন নাকি? আপনি তো ওই যে আমাদের গাড়ি যদি 50 চলে, এটা চলতেছে, সামনের গাড়িটা চলতেছে 60 স্পিড, তাহলে আপনার 40 কে মানলে রে ভাই?
এমন একটা রুলস করেন যে মানতে পারবে না, কোনো কিছু মানা মানা যাবে না, এমন রুলস করার কোনো দরকার নেই। আমরা টানেল 200 টাকা দিয়ে টানেলের টিকিট কাটি। টোল সঠিক নিয়মে আদায় করতেছি কিনা আমরা আসলে জানি না, কারণ আমরা তো দিয়ে চলে যাইতেছি, আমরা কাগজের মধ্যে আমাদের গাড়ির নাম্বার দেখি না, ডেট দেখি না, তারা কতদিন আগের কাগজ দেয় বা কার গাড়ির নাম্বারের কাগজটা আমাদের কাছে ধরাইয়া দেয় সেটা তারাই ভালো বলতে পারবে। আমরা কখনো চেক করি না, আবার মাঝে মাঝে যখন চেক করে দিই যে আমার নিজের নাম্বার গাড়ির নাম্বার মিলে না, অন্য গাড়ির নাম্বার দিয়ে দিছে তারে, তো এটাতে বোঝা যায় যে তারা অবৈধভাবে কিছু করতেছে, টাকা পয়সা সরাইতেছে, এটাও বোঝা গেছে। আসলে যে কোনো জায়গায় বলেন, আপনি যমুনা, পদ্মা, যেটাতে বলেন, যে কোনো টোলে বলেন, সবাই একুরেট ভাবে টোল দিতেছে ঠিকই, বাট যারা টোল আদায় করে তারা ওই সরকারের টাকাটা কিছুটা অংশ নিজেরা হাত করে ফেলে। এই হচ্ছে বাংলাদেশের আইন ব্যবস্থা। দেখ, আপনি যেমন কর্ম করবেন তেমন ভোগ করেই যাবেন, হয়তো এই জন্মে না করেন পরের জন্মে করতেই হবে আপনাকে। তো সবাই সৎ পথে চলার চেষ্টা করেন যতটুকুই পারেন। আমরা টানেলের ভিতরে ঢুকতেছি, টানেলটা এত সুন্দর, আসলে এই পর্যন্ত আমি 3বার টানেলে যাই, একবার কক্সে যাওয়ার সময় আর আজকে কক্সে আসার পথে, কক্স থেকে কুমিল্লা আসার পথে টানেলের ভিতর দিয়ে চলাফেরা চলে। ভাই, এখানে গাড়ি মনে হয় যে অটোমেটিক চলে, এমন হয়ে গেছে গাড়ি, এত স্পিড থাকে। আর যাই বলেন, স্পিড লিমিটটা একটু লেভেল করেন, মানে অযথায় উল্টাপাল্টা স্পিড লিমিট দিয়ে কাউকে হ্যারাস করবেন না। গাড়ি স্পিড অটো অটো বাড়ে, এটা আমরা অ্যাক্সেলেটার ধরিও নেই, এমন স্পিড হয়ে যায়। আবার যখন এই টানেলে তো উঁচা নিচু একটা জায়গা আছে, ওই হিসেব করলে উঁচাতে উঠতে গেলে আমার অ্যাক্সেলেটার দেওয়ার লাগে, তখন সাইড স্পিডও আমি উঠতে পারি না। ওই হিসাবে স্পিড লিমিটটা বাড়াবেন। আমরা টানেল থেকে বের হবো ইনশাল্লাহ, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একটু সাপোর্ট করবেন। একজন আরেকজনের মাধ্যমে কিন্তু সাকসেস হয়ে যায়, সো ওইরকম ভাবেই সবাই সবার পাশে থাকবেন। আমরা টানেল থেকে বের হয়ে যাচ্ছি, ভাবছিলাম হয়তো পতেঙ্গাতে একটু দাঁড়াবো, বাট বৃষ্টির কারণে আর দাঁড়াই নেই। টানেল থেকে বের হয়ে আমরা রওনা করে ফেলি কুমিল্লার উদ্দেশ্যে। এখন
মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল তখন। সো আকাশের অবস্থাটা কি, টানেল থেকে বের হয়ে হাতের বামে হচ্ছে পতেঙ্গা সি বিচ। সো পাগল বলতেছিল যে পতেঙ্গাতে দাঁড়ায়, এই বৃষ্টি দিয়ে আসলে দাঁড়ানোর কোনো অবস্থা ছিল না। যদি থাকতো অবশ্যই আমরা দাঁড়ায় যেতাম, দাঁড়ায় এখানে একটু আড্ডা টাড্ডা দিয়ে দেন আমরা আস্তে ধীরে আবার রওনা দিয়ে ফেলতাম। আর ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে, আল্লাহ, মানে মনে হয় যে সড়ক বিভাগ তা কখনো চোখ দিয়ে দেখে না, সড়ক বিভাগের কোনো দায়বদ্ধতা নাই বললেই চলে, এমন অবস্থা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ভাবছিলাম পতেঙ্গাতে দাঁড়ায় একটু গাড়ির ভিডিও টিডিও করবো, কিন্তু সেই সুযোগটা আর হয় নাই। ইনশাল্লাহ আবার যখন পতেঙ্গা যাব তখন। আর কুমিল্লাতে ঢোকার আগে ফেনীর সীতাকুণ্ডের পরে একটা ট্রাক, আমাদের গাড়ির স্পিড ছিল 90, তার স্পিডটা কত আপনারা আইডিয়া নেন। তবে সে খুবই দক্ষ একজন ড্রাইভার। সে ডানে বামের ইন্ডিকেটর দিয়ে ব্রেক লাইট দিয়ে দিয়ে খুবই সেফটি অনুযায়ী সে ড্রাইভ করতেছে, যাতে তার পিছনের গাড়ি তাকে না মারে। আর তার পিছনের গাড়ি তার পাবে কেমনে, সে যেই স্পিড নিয়ে ভাগতেছে, পরে ধারণা করা যায় যে তার গাড়িতে কোনো অবৈধ মালামাল আছে, যে এরকম কিছু একটা ধারণা করা হয়েছিল। তো তার স্পিডের নমুনা দেখলে আর তার ড্রাইভিং এর নমুনা দেখলে এমন সন্দেহ আসবে, যে কারোর মধ্যে আসবে। হয়তো প্রশাসন হইলে তাকে ওইরকম ভাবে আটকানোর চেষ্টা করতো, আর প্রশাসন না আটকে আমরা যদি তারে জিজ্ঞাসা করতে যে অন্য একটা ঝামেলা তৈরি হবে, এই কারণে আমরা তাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করি নাই। সে তার মতো করে ড্রাইভিং করতেছে। তবে খুবই রিস্ক নিয়ে সে এত স্পিডে টানাটানি করে। তার গাড়ি কিন্তু লোড ছিল। সে যদি খালি গাড়ি থাকতো তাহলে বুঝতাম যে যে হ্যাঁ, সে খালি গাড়ি নিয়ে টানাটানি করতেছে, এটা সহজে পারা যায়। তার গাড়িতে হয়তো মেবি লবণ ছিল, না অন্য কোনো কিছু ছিল, যেহেতু পানি পড়তেছিল। তো ওই কারণে আমরা ধারণা করছি যে তার গাড়িতে লবণ আছে। তার স্পিড আর তার ডান বাম ইন্ডিকেটর ফলো করে আমরা তার পিছন পিছন চলে আসি। দেখেন তার স্পিডের নমুনা, তার গাড়ির ড্রাইভিং এর নমুনাটা আপনারা শুধু একটু খেয়াল করেন, কি পরিমাণে সে ড্রাইভ করতেছিল। মানে রাফ ড্রাইভ এরকম ট্রাক ড্রাইভার করে কিনা আমার জানা নাই, তবে হয়তো বা সে বিমান চালাইতো আগে, তো তারে ধরাই দিয়েছে ট্রাক, এজন্য সে স্পিডটা বাড়াই ফেলে। মার্শা গাড়ির ড্রাইভার হয়তো তার সাথে কোনোভাবে লিঙ্ক, যার কারণে তার স্পিডের নমুনা মার্শা গাড়ির মতো বা এনা গাড়ির মতো। আমাদের গাড়ি 80-90 স্পিডে চলতেছে, কিন্তু আমরা তার থেকে অনেকটা দূরত্ব বজায় রাখছি। আমরা তারা ওভারটেক করতেও চাচ্ছিলাম না। তো পরবর্তীতে যখন তাকে ওভারটেক করি, তখন তার চোখে আমার মোবাইলটা যখন পড়ে, ক্যামেরা করতেছি, তখন তার গতি হয়তো সে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। তো এত স্পিডে ট্রাক ড্রাইভিং করাটা আমার যৌক্তিকতা নাই। বাকিটা বিআরটি বলতে পারবে, পুলিশ বলতে পারবে। আমার জানার মধ্যে তাদের স্পিড লিমিট হাইস্ট 65, 65, এর বাহিরে তার স্পিড লিমিট আনতে পারে না। এখন সে কিভাবে এত স্পিডে আসে 100 বা 90-তে,
ধন্যবাদ সবাইকে এতটা সহযোগিতা করে পাশে ছিলেন। ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ। আমরা ফেনীর কাছাকাছি চলে আসি। আমরা ফেনীর আগে হচ্ছে ট্রাকটাকে ক্রস করে দেন আমরা আমাদের পথে চলে আসি। আমরা তার জন্য ওয়েট করে নিই। তার গাড়ি থেকে অবৈধ কিছু আসে না আসে তাও জানি না। সবাই সাবধানে, বৃষ্টির দিন ড্রাইভ করবেন গাড়ি। যেহেতু বেশি পরিমাণে বৃষ্টি হইলে আপনি তো গ্লাসে কিছু দেখবেন না, হ্যাজার্ড লাইট অন করে দিবেন। আর ব্রেক তখন তেমন একটা কাজ করে না। যেগুলো হাইব্রিড গাড়ি এগুলো ব্রেক বুস্টার খুবই হাই, এগুলো আপনার ভালো ব্রেকিং হয়, ব্রেকিং সিস্টেমটাই ভালো। আর ছোট গাড়ি যেগুলো, বড় গাড়ি যেগুলো, এগুলো ব্রেকিং সিস্টেম এতটা ভালো না। সো সবাই সাবধানে গাড়ি ড্রাইভ করবেন, নিরাপদে বাড়ি পৌঁছাবেন, গন্তব্যে পৌঁছাবেন। এগুলাই। তাড়াহুড়া করতে জীবনের ঝুঁকি নেবেন না, ধীরে সুস্থ বা ট্রেকিং করবেন। নিজের নিরাপত্তা যদি আপনি নিজে না করতে পারেন, এনশিওর নিজেকেই করতে হবে। আর যদি নাই পারেন তখন এটা কোনোভাবেই আরেকজন আপনাকে রাখতে পারবে না। রোডে হুটহাট করে মানুষ দৌড় দেয়, হুন্ডা চলে আসে, সিএনজি চলে আসে, অটো চলে আসে। আর হাইওয়ে রোডে তো কোনো দ্বিধাবোধ করে না, হচ্ছে লোকাল গাড়ি কি করবে। আর যেগুলো ডিরেক্ট গাড়ি যেমন হানিফ, এনা, শ্যামলী, এগুলো একটা যাত্রী দেখলে হঠাৎ করে বাম সাইডের লাইনে দাঁড়ায় যায়, তো পিছনের গাড়ি হুট করে ডাইনেও যেতে পারে না, আসা তার পিছন দিকে মারে। আর যদি তার পিছনে নাও মারে, সে ডাইনেও ইন্ডিকেটর দিয়ে যখন ঢুকতে যায় তখন পিছনের গাড়ি তার গাড়িতে আঘাত করে। তো ভাই আপনি সাইড করে যান না, একটা সাইড নিয়ে নেন, একদম চাপান গাড়িটা, চাপাই আপনি আপনার যাত্রী উঠান নামান, তাতে তো কারো আপত্তি নেই। আপনি মাঝ রোডের বাম সাইডে যে ল্যান্ডটা সাদা দাগের পরে, আপনি এই জায়গার মধ্যে কি বুঝে গাড়িটা দাঁড় করাই ফেলেন একটা যাত্রী নামানোর জন্য, একটা যাত্রী উঠানোর জন্য। যারা সিনিয়র আছেন, যারা বুঝেন, ড্রাইভিং সম্বন্ধে জানেন, তারাই এটার প্রতিবাদ করতে পারেন, নাহলে এটা পসিবল হবে না। এরকম করে দেশ যাবে, কারণ পুলিশের কাছে কিছুই নেই। পুলিশ শুধু ওই স্পিডের কারণে প্রাইভেট কারকে ঝামেলায় ফেলে দেয়। তো আমরা যখন কক্সবাজার থেকে রওনা করি, আমাদের ঈদগার পরে একটা ফরেস্ট অফিসারের আছে, কার্যালয় আছে, ওইখানে আমাদেরকে পুলিশ সিগন্যাল দেয়। বাট ওনারা ভিতরে রোড থেকে সিগন্যাল দেওয়ার কারণে আমরা ওনাদের খেয়াল করতে পারিনি। কারণ রোডের উপরে সিগন্যাল দিলে পুলিশের ড্রেস পরা থাকলে তো অবশ্যই আমি দাঁড়াবো। তো খালাতো ভাই ড্রাইভিং করতেছিল, এই ফাঁকি ওরা নাকি সিগন্যাল দিয়েছে, আমরা পিছনে পাবেল ঘুমাইতেছিল। প্রায় 2 কিলোমিটার তারা আমাদেরকে ধাওয়া করার পরে আমরা যখন দাঁড়াই তখন ভাবছে যে আমাদের গাড়িতে অবৈধ কিছু, তো আমরা আবার ব্যাক আসি। তো আসলে এসআই কনস্টেবল যিনি ছিলেন খুবই ভদ্র মানুষ ছিলেন, কুমিল্লার মানুষ ছিলেন। কথাবার্তা বলছি, চেক করলো গাড়ি পার্ট পার্ট করে, মিস্ত্রি ছিল যেহেতু তাদের কাছে, তারা সব কিছুই চেক করছে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে কোনো অবৈধ কিছু পায় নাই। পরে আমাদেরকে আস্তে আস্তে বলে যে আপনারা ট্রাফিক আইনটা মেনেছেন। আমরা আসলে খেয়াল করিনি, আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করে ওনার কাছ থেকে আমরা বিদায় নিই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ।